বিতর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, দুদকের প্রয়োজনীয় নথি সংগ্রহ। করোনার রিপোর্ট জালিয়াতির পরও সিলগালা না করে চলছে শাহাবুদ্দিন মেডিকেল, মিলেছে মালিকের ছেলের সম্পৃক্ততার প্রমাণ। এখনও শাহেদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশের গড়িমসি। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, আগামী 1 আগস্ট ঈদ উল আজহা। টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত রাজধানীর অলিগলি সড়ক, সারা দেশে বন্যায় প্লাবিত 25 জেলা। দ্বিতীয় দফায় 25 জনের মৃত্যু। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। করোনাকালে শুরু থেকেই নানা কারণে বিতর্কের মুখে ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক। অবশেষে গুঞ্জন মাথায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। শুরুটা গত বছর ডেঙ্গু দিয়ে। হঠাৎ করেই 1 লাখ ছাড়িয়ে যায় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা, অথচ স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপ ছিল প্রশ্নবিদ্ধ। সে সময় মহাপরিচালকের ভূমিকা নিয়ে গুঞ্জন ওঠে বিভিন্ন মহলে। এরপর চলতি বছর করোনাকালেই কাল হয়েছে তার। শুরুতেই প্রতিদিনের বুলেটিনে সব প্রস্তুতি সম্পন্ন বলে নানা মহলে সমালোচিত হয় অধিদপ্তর। 8 মার্চ যখন করোনা হানা দেয় বাংলাদেশে, সেই থেকে একে একে সামনে আসতে থাকে স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম। অভিযোগ আছে শুরুতে কেবল আইইডিসিআর নিয়ন্ত্রণে রেখে করোনা টেস্ট করায় সংক্রমণের আসল চিত্র জানতে পারেনি বাংলাদেশ। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার, করোনা রোগীদের অবহেলা, এসব অভিযোগ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি ডিজি। হঠাৎ করে রেকর্ড সংখ্যক চিকিৎসক আক্রান্ত, পিপিই আর মাস্কের মান নিয়ে প্রশ্ন ওঠে। সেখানেও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এরপরেই করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ধরা পড়ে। সামনে আসে জেকেজি উপাখ্যান। সেখানেও অধ্যাপক আবুল কালাম আজাদের সম্পৃক্ততার অভিযোগ মেলে। এর কদিন বাদেই রিজেন্ট কেলেঙ্কারিতে কেঁচো খুঁড়তে যেন অজগর বেরিয়ে আসে। শাহেদের আমলনামায় বেশ কয়েকবার এসেছে মহাপরিচালকের নাম। এরই মধ্যে দুদক থেকে আসে অবাক করার মতো তথ্য। দফায় দফায় চিঠি দিয়েও ডিজির সাড়া পাননি তারা। অবশেষে একজন উপপরিচালকের নেতৃত্বে টিম এসে জবাব চায় তার কাছে। একদিন সময় নিয়ে চাহিদা মতো নথি জমা পড়ে দুদকে। ঠিক তার 24 ঘন্টা বাদে নিজের পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন নানা কারণে বিতর্কিত এই মহাপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকায় মহাপরিচালক তার পদত্যাগপত্র জমা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট কাণ্ডে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইয়ের নথিও সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদক সচিবের। কমিশনের বর্তমান ও সাবেক আইন বিভাগের কর্মকর্তারাও বলছেন, তদন্তের স্বার্থে যে কাউকে তলবে আইনি বাধা নেই। গত 21 মার্চ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত একটি বৈঠক হয়। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে রিজেন্ট হাসপাতালের পক্ষে পরিচালক মোহাম্মদ শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সমঝোতা চুক্তি সই করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই সমঝোতা স্মারক সই করা হয়। পরদিন অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে তা জানতে চায় মন্ত্রণালয়। এরই মধ্যে চুক্তিপত্র কপি, রিজেন্ট হাসপাতালের নবায়ন কপি সহ বেশ কিছু নথি দুদকের হাতে। খতিয়ে দেখা হচ্ছে, লাইসেন্সের নবায়ন নেই এমন প্রতিষ্ঠান কিভাবে কোভিড হাসপাতাল হিসেবে অনুমোদন পেল। অন্যদিকে ছবিতে স্পষ্ট চুক্তি স্বাক্ষরে কারা উপস্থিত ছিলেন। রিজেন্ট কাণ্ডে এবার মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদক সচিবের। আপনারা তো দেখেছেন অতীতে তাদের কাছে ডাকা হয়েছে, কি করা হয়েছে, ঠিক আছে। অনুসন্ধানকারী কর্মকর্তা যদি মনে করে কমিশনের সিদ্ধান্ত নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করতে পারে। কমিশন কিন্তু কাউকে এ ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেয় না। অনুসন্ধানকারী কর্মকর্তাই করে থাকে। কমিশনের কাছে কোনো পরামর্শ চায়, তদারকারী কর্মকর্তা তাদের সাথে পরামর্শ করে কর্মকর্তার কাজ করে থাকে। অনুসন্ধানকারী কর্মকর্তা বললাম তো, সেটি আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা সেটি তারা করবে এবং কতটুকু ইনভলভমেন্ট আছে
এর আগেও বিভিন্ন দুর্নীতির অনুসন্ধানের স্বার্থে দায়িত্বরত মন্ত্রী সচিবদের দুদকে তলবের দৃষ্টান্ত রয়েছে। দুর্নীতি দমন কমিশন 2004-এর 19 ও 20 ধারা অনুযায়ী যে কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে আইনি বাধা নেই বলছেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান আইনজীবীরা। বর্তমান এক্সিস্টিং প্রেসিডেন্ট যতদিন সিটিং প্রেসিডেন্ট তার বিরুদ্ধে কিছু করবার ক্ষেত্রে সংবিধানে বাধা আছে। এর বাইরে যত বড় সরকারি কর্মকর্তাই হন না কেন আর যত নিচের সরকারি কর্মকর্তাই হন না কেন, দুর্নীতি দমন কমিশন তথ্য উদ্ঘাটনের জন্য তাদের কাছ থেকে বক্তব্য নিতে পারে, গিয়ে নিতে পারে, ডেকে নিতে পারে। রিজেন্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয় কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশন যদি যে কাউকে যদি মনে করে আইন তাকে ক্ষমতা দিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তিনি মন্ত্রী হোক, সচিব হোক, ডিজি হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব নিয়ে নমুনা ফেলে দিয়ে মন গড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 জুলাই হাসপাতালটি সিলগালা করে দেয় র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোর মান নিয়ে 4 মাস পর টনক নড়ল স্বাস্থ্য অধিদপ্তরের। রিজেন্ট জেকেজি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে আসার পর এখন অধিদপ্তর বলছে সতর্ক হতে হবে জনসাধারণকে। এদিকে অভিযানের একদিন পরই রোগী সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখনও দিব্যি কার্যক্রম চালিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল। প্রথম কোনো বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার অনুমোদন দেওয়া হয় 21 মার্চ। এরপরে জল ঘোলা হয়েছে বহু। দেশজুড়ে আলোড়ন তুলেছে জেকেজি ও রিজেন্ট হাসপাতালের মতো সীমাহীন দুর্নীতি। অভিযান চলেছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও। এ সময় শুধু হতাশাই জানিয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ 4 মাস পর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতারণা অনিয়মের বিষয়ে জনগণকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিল স্বাস্থ্য খাতের অভিভাবক সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন যাচাই বাছাই ছাড়া অনুমোদন দেওয়ায় বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠানের দুর্নীতির দায় এড়ানোর সুযোগ নেই। সরকারি হাসপাতালগুলোতে যেভাবে গাইডলাইন মেনে সঠিকভাবে করা হয়, প্রাইভেট হাসপাতালের উপর সরকারের নিয়ন্ত্রণের অভাব আছে এবং ওনাদের যে এই গাইডেন্স আজকে যেটা বের হলো এটা তথ্যভিত্তিক কিনা এটা আমার সন্দেহ আছে। এত কিছুর পরও ঠিকই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। রানিং কিছু পেশেন্ট আছে যেগুলো নর্মালি কিছু আমাদের সার্জার যারা রেগুলার পেশেন্ট আছে তারা আসলে ওগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়, এজন্য মোটামুটি কিছুটা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো তথ্য বা বক্তব্য। এদিকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালার বিষয়ে যোগাযোগ করেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রিজেন্ট ও জেকেজির পর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মতো অনেক বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ। যাচাই বাছাই ও তদারকি ছাড়া চলতে থাকা এমন হাসপাতালগুলো যেমন প্রতারণা করছে সাধারণ মানুষকে, তেমন হুমকির মুখে ফেলছে জীবনকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় শাহাবুদ্দিন মেডিকেলের এমডি সহ 3 জনকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। সুষ্ঠু তদন্তের স্বার্থেই রিমান্ড বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অনিয়মে হাসপাতালের মালিকের ছেলের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে র্যাব। রিজেন্ট কেলেঙ্কারির পর এবার কাঠগড়ায় শাহাবুদ্দিন হাসপাতাল। অনুমোদনহীন কিট দিয়ে করোনা পরীক্ষা, রিপোর্ট জালিয়াতি সহ নানা অভিযোগে গ্রেফতার হাসপাতালটির এমডি সহ 3 জনকে মঙ্গলবার হাজির করা হয় আদালতে। দুপুরের পর তাদের বিচারকের মুখোমুখি করে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। খারিজ করা হয় এক আসামির জামিন আবেদন। যে যারা ভুক্তভোগী তাদের মধ্যে থেকে 4 জনের নাম উল্লেখ আছে। তারা বলেছেন যে এরাই তাদেরকে জিম্মি করে হসপিটালে ভর্তি করেছেন এবং হসপিটালে ভর্তি করার পর আইসিইউ এবং কেবিনের নামে ওইসব অসহায় রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছেন। অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। কোনো পজিটিভ রিপোর্টকে নেগেটিভ করা হয়েছে, এই ধরনের কোনো রিপোর্টের কোনো ধরনের প্রমাণপত্র অথবা কোনো নেগেটিভ রিপোর্টকে পজিটিভ বানানো হয়েছে, পজিটিভ রিপোর্ট নেগেটিভ বানানো হয়েছে, কোনো এক্সপার্ট ওপিনিয়ন এই মামলার সাথে দেওয়া হয়নি। এদিকে এক ব্রিফিংয়ে র্যাব বলছে মালিকের সম্পৃক্ততা না মিললেও এমডি ছেলের অভিযোগের প্রমাণ মিলেছে। ডক্টর মোহাম্মদ আবুল হাসনাত, যিনি কিনা সহকারী পরিচালক, উনি আমাদেরকে প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে এমডির দিক নির্দেশনায় উনি সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে থাকেন। রোববার রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেলে অভিযান চালিয়ে রোগীকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পায় র্যাব। এ ঘটনায় ওই দিনই 2 জনকে গ্রেফতার করা হয়, আর হাসপাতালটির মালিকের ছেলেকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালের পাশেই থানা, তারপরও রিজেন্টের বিরুদ্ধে এতদিনে মামলা হয়নি কেন?
ভুক্তভোগীরা বলছেন, অভিযোগ নেওয়া তো দূরের কথা, থানা থেকে বের হওয়ার আগেই খবর চলে যেত শাহেদের কাছে, দেয়া হতো হুমকি। এখনও মামলা নিতে উত্তরা পশ্চিম থানা গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। উত্তরা পশ্চিম থানার পাশের গলির রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর একের পর এক বেরিয়ে আসছে শাহেদের নানা অপকর্মের তথ্য। মামলা রিজেন্ট গ্রুপের কাছে প্রায় 20 লাখ টাকা সমমূল্যের 38টি এসি সরবরাহ করে ধরা খাওয়া একটি প্রতিষ্ঠানের এ কর্মকর্তার অভিজ্ঞতায়। আমি যখন থানাটা ক্রস করব, তার ভিতরে বিশেষ শাহেদের কাছ থেকে যে কমপ্লেন গেল যে আমি মামলা করতে আসছি, মিশা শাহেদ আমাকে ফোন করলো, তার কাছে চলে গেছে খবর সাথে সাথে। মানে আমি মনে হয় ওখান থেকে 100 গজ সামনে আগালাম। অনেকবার হুমকি দিয়েছে যে তোমাকে আমি মেরে ফেলবো তুমি যদি টাকা নিতে আসো, এবং তোমাকে আমি তোমার লাশ আমি গুম করে ফেলবো। গোয়েন্দা পুলিশের কাছে 10 দিনের রিমান্ডে শাহেদ। তারপরও অদৃশ্য শক্তির ভয়ে তটস্থ এই ভুক্তভোগী জানালেন 10 লাখ টাকার প্রতারণার মামলা পুলিশ নিয়েছে, তবে অনেক ঘুরিয়ে। তার আচরণে তার ইতিপূর্বে দেখেছি, তাদের সাথে তার অফিসে বিভিন্ন ধরনের সংস্থার লোকজন আসতো, আমি দেখছি। এখন আমার ধারণা আন্ডারগ্রাউন্ডলি তার সাথে সম্পর্ক থাকতে পারে। একজন ফোন করছিল মিডিয়ার পরিচয় দিয়ে, সে বলছে আপনি তো বেশি বাড়াবাড়ি করতেছেন। সিলেটের ছাতকের এ পাথর ব্যবসায়ী জানালেন প্রায় 2 কোটি টাকার প্রতারণার মামলা থানা নিয়েছে, তবে তিনি ঘুরেছেন 1 সপ্তাহ। প্রথম আসছিলাম আমি আরও 6-7 দিন আগে, তখন তারা মামলার অনুমতি পায় নাই। আমারে বলল যে আপনি কিছুদিন পরে আসেন, আমরা অনুমতি পাইলে মামলা নিব। ডিএমপির উত্তরা জোনের ডিসি বলছেন, যাচাই বাছাইয়ের পর যে কোনো অভিযোগই পুলিশ গ্রহণ করছে। প্রায় 7-8টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো আমরা রেকর্ড পত্র যাচাই বাছাই সাপেক্ষে ভিকটিমদের যে ডকুমেন্টস আছে তাদের কাছে, সেই ডকুমেন্ট যাচাই বাছাই সাপেক্ষে আমরা মামলাগুলো রেকর্ড করছি। শাহেদের বিরুদ্ধে মেট্রো রেলের শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান 76টি ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা করেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলার সংখ্যা 13টি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দিনভর জলজটে বিপর্যস্ত রাজধানীর অলিগলি, প্রধান সড়ক। পরিবহন সংকটে ভোগান্তি চরমে ওঠে, সেই সঙ্গে যুক্ত হয় যানজট। আরও 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেই রাজধানীর অলিতে গলিতে ভোগান্তির এই চিত্র প্রতি বছরের। পার্থক্য শুধু বছর বছর বাড়ছে পানিতে ময়লা আর দুর্গন্ধ। করোনার এই সময়েও জীবন জীবিকার প্রয়োজনে যাদের রাস্তায় নামতে হচ্ছে, তাদের অভিযোগ পরিণত হয়েছে ক্ষোভে। 20 মিনিট বৃষ্টি পড়ে এক মাজা পানি কমর বন কাপড় ভিজে। হাজার ফ্যামিলি এখানে বসবাস করে, এরা অফিসে যাওয়া হইতে, স্কুলে যাওয়া হইতে মানে অনেক দুর্ভোগে পড়তে হয়। শুধু কি অলিগলি, পানি উঠেছে বাসাবাড়ি, অফিস এলাকায়ও। সব সময় পানি হয়, বৃষ্টি হলে ড্রেনে আটকে যায় পানি। এই রাস্তায় যদি পানির এই পরিমাণে পানি থাকে, এই যে বেহাল দশা। মহাসড়ক ডুবেছে পানিতে। সঙ্গত কারণেই গণপরিবহন, ব্যক্তিগত বাহনের যাত্রীদের কণ্ঠে ঝরেছে ক্ষোভ। ছিল গণপরিবহন সংকটও। অবস্থা তেমন ভালো না। ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে আমাদের এই পানি জলাবদ্ধতা হতো না। কলোনি বাজার থেকে 7টা পর্যন্ত বৃষ্টি হইলে পরে পানি এরকম বাজে যায়। টানা বৃষ্টিতে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষ। পানিতে নামে গাড়ি চালাইতে হয়, সব জায়গায় পানি। যাত্রী পানি নামে না পারা যায়, নিজেদের টাইনে নিয়ে যাওয়া লাগে, খুব সমস্যা হয়। এদিকে জলাবদ্ধ মানুষের অবস্থা সরজমিনে দেখতে মিরপুরের 13 নম্বর ওয়ার্ডের মণিপুরে আসেন উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আবারও আশ্বাস দেন সব সেবা সংস্থাকে সমন্বয় করে 1 সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরসনের। সমন্বয় না করে কাজ কিন্তু আমাদের হবে না। খাল সবই আমাদের জাম হয়ে গিয়েছে, আমাদেরকে রাস্তা চওড়া করতে হবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় আর আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে নগরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অতিবৃষ্টি ও উজানের ঢলে কয়েকটি জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে, তবে বেশিরভাগ স্থানে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি কমায় কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। তীব্র স্রোতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বিচ্ছিন্ন হচ্ছে অভ্যন্তরীণ রুটের সড়ক যোগাযোগ। অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চলতি নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 2টা ওয়ার্ডের 20 থেকে 30 হাজার মানুষ পানিবন্দী। একে তো বন্যা, তার উপর টানা বৃষ্টি, এতে দুর্ভোগের মাত্রা বেড়েছে মানিকগঞ্জের 4টি উপজেলার 50,000 পানিবন্দী মানুষের। করোনায় বন্দি, তারপরে পানিবন্দি, উপরে বৃষ্টি, বেকায়দায় পড়ছি, গরু ছাগল নাস্তায় উড়িছি। টাঙ্গাইলে এখনো ঢুকছে বানের পানি। নতুন নতুন গ্রামের পাশাপাশি রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ চরমে স্থানীয়দের। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
ঘরে কোমর পানি, তাই মাচাং ঘরে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার নদী পানি কমায় 10টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামে তিস্তা নদীর পানির তোড়ে বুড়িরহাট সলিডস পারে 50 মিটার স্যাঙ্ক ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও মেরামত করতে পারেনি। এছাড়া মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে রংপুর ও ফরিদপুরে। আবু নোমান, সময় সংবাদ। পদ্মার প্রবল স্রোতে আবারও বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল। এতে উভয় পারে আটকা পড়েছে 7 শতাধিক যানবাহন। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিন ধরে উত্তাল পদ্মায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। প্রবল স্রোতে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত 8টায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েছেন উভয় পারে আটকে পড়া শত শত যানবাহনের চালক ও যাত্রীরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চাপ বাড়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ফেরির সংখ্যা কম হওয়ায় যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। বন্যা কবলিত দেশের 25টি জেলায় এখন পর্যন্ত বন্যার কারণে মারা গেছেন 25 জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত 3,21,00,000 টাকা নগদ ও 9,000 টন চাল বিতরণ করা হয়েছে। প্রায় 25টি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং প্রত্যেকটা জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মিটিং করেছি। 9,000 মেট্রিক টন চাল আর হলো 3,21,00,000 টাকা আর 90,000 প্যাকেট শুকনা খাবার, তারপরে 50 লক্ষ টাকা হলো গবাদি পশুর জন্য, 50 লক্ষ টাকা হলো শিশু খাদ্যের জন্য আর 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে রান্না করা খাবারের জন্য। 25 তারিখ পর্যন্ত এটা বৃদ্ধিটা অব্যাহত থাকবে। প্রবাসের সময় আরও থাকছে। অনলাইনে নিবন্ধন নিয়ে অজ্ঞতায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল হচ্ছে আরব আমিরাত প্রবাসীদের। বিমানবন্দর থেকেই ফিরছেন অনেকে। কুয়েতে আকামা হারালেন প্রায় 40,000 শ্রমিক। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 1 আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা পালনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মসচিব। আরবি মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলিম বিশ্বের বিভিন্ন ধর্মীয় উৎসব সহ ঈদ উদযাপন। এ কারণে প্রতিবারই চাঁদ দেখা নিয়ে চলে নিখুঁত বিশ্লেষণ। আসন্ন ঈদ উল আজহার দিনক্ষণ নির্ধারণে তাই মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে জানানো হয়, দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। বিশ্বের অধিকাংশ মুসলিম প্রধান দেশ যেখানে একসাথে ঈদ উদযাপন করছে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় লিখেছেন যে তোমরা প্রত্যেকটা দেশে তোমরা নিজেরা চাঁদ দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা। ওয়াকান্নাহু ইলা রাবাউল হিলাল বিবালাদিন, কোন এলাকায় যদি চাঁদ দেখা যায় ইয়াসবুতু হুকমুহু লিমা বা'দা আনহু, তো সেই এলাকার চাঁদ সেই এলাকা থেকে দূরত্ব কোন এলাকায় গ্রহণযোগ্য হবে না। এদিকে সৌদি আরব সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে 31 জুলাই। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন প্রকল্প একনেকে অনুমোদন পাচ্ছে কিনা তারও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সভা শেষে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফসল উৎপাদনে খরচ কমাতে এবং কৃষির আধুনিকায়নের লক্ষ্যে গেল 14 জুলাই 3020 কোটি টাকা ব্যয়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই প্রকল্পে পণ্য ক্রয়ে অস্বাভাবিক দাম ধরার অভিযোগ উঠেছে, যেখানে একটি ড্রামের দাম ধরা হয়েছে 10,000 টাকা, প্রতিটি বটির দামও 10,000 টাকা। এ অবস্থায় মঙ্গলবার একনেক বৈঠকে যাচাই বাছাই ছাড়া প্রকল্প অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, সমন্বয়হীনতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদেরকে রিভিউ করতে বলছেন যে এই যে
একের কাজ অন্য ঢুকায় যায় করে না, মিলেমিশে এগুলো একটু স্ট্রিমলাইন করতে হবে। আমলাতন্ত্রের ঝোপঝাড়ে একটু সুই হারিয়ে গেলে যা হয় এখানে তাই হচ্ছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, অতীত অপরাধের বিচার না হয় আমলাতন্ত্রে এ ধরনের অনিয়ম আর লুটপাট বন্ধ হচ্ছে না। ইতিপূর্বে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতির উদাহরণ পাওয়া গিয়েছিল, সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অতীব প্রয়োজন। তাহলে ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে তাদের নয়ছয় এবং দুর্নীতি করার প্রবণতা সকল পর্যায়ে বৃদ্ধি পেতে পারে। কুমিল্লা তিতাস নদী পুনঃখনন প্রকল্প সহ 1136 কোটি 84 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবারের একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2709 জনে। এছাড়া 12,898 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3057 জন। মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনার পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,149টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় 12,898টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,54,559টি নমুনা। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.70%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,841 জন। এ পর্যন্ত সুস্থ 1,15,397 জন। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আজ আমরা জানাবো শেষ 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র এবং দক্ষিণ এশিয়ার আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষ 5টি দেশের খবর। আমরা প্রথমে যদি জানতে চাই যে 24 ঘন্টায় বাংলাদেশের করোনার সার্বিক চিত্র। নমুনা পরীক্ষা হয়েছে 12,898টি এবং তার মধ্যে আক্রান্ত হয়েছে 3057 জন এবং শেষ 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 41 জন আর সুস্থ হয়েছেন 1,841 জন। সব মিলে 1.25 লাখের মতো এখন পর্যন্ত সুস্থ হয়েছেন যারা আক্রান্ত হয়েছিলেন। 8 মার্চ থেকে 2 জুন পর্যন্ত অর্থাৎ 3 মাসে 50,000 অতিক্রম করেছে, কিন্তু 2 জুন থেকে 18 জুন মাত্র 16 দিনের মাথাতে এটি 1 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষা হচ্ছে কম। এই শেষ 15 দিনে 2 দিন আমরা এর মধ্যে 8 জুলাই একটি দিন 15,000-এর বেশি আসলে পরীক্ষা করা হয়েছে। তারপরে পরীক্ষা করা হয়েছে 20 জুলাই 13,362 জন এবং আজকে সবশেষ আমরা দেখলাম যে আরও কম 12,898 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবচেয়ে আক্রান্তের দিক থেকে ভারত, তারপরে পাকিস্তান, তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ, এরপরে আফগানিস্তান এবং নেপাল। পরিবারের প্রত্যেকটি সদস্যকে সতর্ক থাকা, ভালোভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে হয়তো আমরা সুস্থ বাংলাদেশ গড়তে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ। শপিং মল, হাটবাজার, গণপরিবহন সহ ঘরের বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান সহ সবখানেই পরতে হবে মাস্ক। মঙ্গলবার বিকেলে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়েও মাস্ক ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা কোনো পণ্য কেনাবেচা করতে পারবে না বলেও উল্লেখ করা হয়। একদিনও রাখা হয়নি আইসিইউতে, অথচ 13 দিনে একজন কোভিড রোগীর বিল করা হয়েছে 7 লাখ টাকা। চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আদায় করা হয়েছে এমন গলাকাটা বিল। সচেতন নাগরিক কমিটি বলছে, চিকিৎসা প্রত্যাশী মানুষকে জিম্মি করা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের প্রতিবেদনে। নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ফটিকছড়ির বাসিন্দা কোভিড রোগী সেলিমের মৃত্যুর পর দেয়া বিলে দেখা যায় 1,04,000 টাকার ওষুধ, 1,32,000 টাকার ব্যাড চার্জ ধরা হয়েছে। এছাড়া 2 দফায় 2,07,000 টাকার অক্সিজেন দেয়া হয়। সব মিলিয়ে 4 থেকে 17 জুলাই পর্যন্ত 13 দিনে বিল করা হয় 6,97,000 টাকা, অথচ একদিনও রাখা হয়নি আইসিইউতে। ঢাকা থেকে 1.5 লাখ টাকার ওষুধ আনলেও আবার 1 লাখ টাকার ওষুধ দেখানো
হয়েছে বিলে। অতিরিক্ত বিল সহ সেবা না পাওয়ার নানা অভিযোগ হাসপাতালটির বিরুদ্ধে। এখানে আপনার চিকিৎসা সেবার নামে যে কষাইখানা করছে এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। 2 জায়গায় অক্সিজেন চার্জ 2 লক্ষ টাকা, বেড চার্জ দেখাইছে, সবকিছু অসঙ্গতিপূর্ণ, ওদেরকেও বাঞ্ছিত করা হোক। তবে পার্ক ভিউ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মেডিসিন ও অতিরিক্ত অক্সিজেনের কারণে বিল বেশি হয়েছে। কোভিড সাসপেক্টেড পেশেন্ট যারা আছে ওনাদের কিন্তু প্রচুর মেডিসিন যায় এবং ওই মেডিসিনের কিন্তু এক্সপেন্সেস কিন্তু যথেষ্ট বেশি। মুনাফালোভী ব্যবসায়ীদের কাছে মানুষ জিম্মি উল্লেখ করে তদারকির দাবি জানায় সচেতন নাগরিক কমিটি। এই বিষয়গুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক, র্যাব তাদের তদন্ত করে দেখা উচিত। তবে অযৌক্তিক বিলের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 2-1টি অভিযোগ সিভিল সার্জন অফিসে এসছে, সেটি আমরা যেমন অক্সিজেনের পার ঘন্টা হিসাব, এটি আমরা রোগীর সাথে বসে আমরা মিলিয়ে দেখছি। উভয় পক্ষের কথা শুনতে হবে, শুনে আমাদের এটা যাচাই বাছাই করতে হবে, এটা আমরা তদন্তের ব্যবস্থা করব। পার্ক ভিউ হাসপাতাল সহ চট্টগ্রামে কোভিড রোগীর সেবা দেয়া বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল সহ নানা অভিযোগ রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় বাড়িতে মৃত্যুর হার বাড়লেও কোনো কোনো কোভিড হাসপাতালে প্রায় 100% খালি থাকছে শয্যা। সেবা না পাওয়ার শঙ্কায় রোগীরা হাসপাতাল বিমুখ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য অধিদপ্তরের দাবি আতঙ্ক কমায় আক্রান্তরা আর গণহারে হাসপাতালে আসছেন না। নুরুল আলম নয়নের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। রোগীর অভাবে কোভিড নির্দিষ্ট রেলওয়ে জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে কোভিড রোগী ভর্তি। দেশের সর্ববৃহৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কদিন আগেও ছিল রোগীদের উপচে পড়া ভিড়। এখন শত শত শয্যা ফাঁকায় রয়েছে। ডিএমসির ন্যায় কুর্মিটোলা, কুয়েতমত্রী, শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতাল সহ দেশের অধিকাংশ কোভিড হাসপাতালে শয্যা ফাঁকা রয়েছে 30 থেকে 90% পর্যন্ত। 750 মতো পেশেন্ট একসময় আমাদের ভর্তি হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি এখন একটু কমে, যে এটা 5.5-6 এরকম থাকছে। 40% রোগী এখন কম আসে। 36টা রোগীর মধ্যে আমার মনে হয় 34 থেকে 35টা রোগী কিন্তু এখন অক্সিজেন পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24% রোগী বাসাতেই মারা যাচ্ছেন। তাই বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশ পাবার সাথে সাথেই হাসপাতালে ভর্তি হবার আহ্বান বিশেষজ্ঞদের। শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, অসম্ভব দুর্বল অনুভব করতেছেন, মাথা ঘোরাচ্ছে, যাদের প্রেশার, ডায়াবেটিস সহ অনেকগুলো রকমের সমস্যা আছে, তাদেরকে হাসপাতালে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ হলো সেবার মানটা বাড়ানো, রোগীরা যাতে সন্তুষ্ট থাকে, যারা সেবাদানকারী আছেন তাদের একটু মানবিক আচরণ, তাদের রোগীদের সাথে একটু ভালো আচরণ, ভালো সেবা, এটা করলে হাসপাতালে রোগীদের ফিরিয়ে আনা সম্ভব। আতঙ্ক কমায় মৃদু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভিড় না করায় হাসপাতালের শয্যা ফাঁকা রয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। নরমাল প্যারাসিটামল খেয়ে কিন্তু বাসায় ভালো থাকতে পারছে। মৃদু রোগী যারা হলো জটিল রোগী তাদের ক্ষেত্রে হাসপাতাল লাগে। যখন তারা এটা বুঝতে পারলো তখন কিন্তু তারা বাসায় থাকছেন, তখন হাসপাতালের চাপটা অনেকটা কমলো, এবং যখন চাপটা কমলো তখন দেখা যাচ্ছে যে আমাদের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাটা কিছুটা হলেও আমাদের কমছে। হাসপাতালে যথাযথ চিকিৎসা পাওয়া যাবে কিনা এমন অনিশ্চয়তায় ব্যাপকভাবে বাড়িতে বাড়ছে মৃত্যুর হার। 24 ঘন্টায় পরীক্ষার ফলাফল নিশ্চিতের পাশাপাশি হাসপাতাল সেবায় আস্থা ফেরানো না গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। রংপুরে সিভিল সার্জনের অফিসের পিওনের সহযোগিতায় ফার্মেসি ও গুদামে যেত সরকারি ওষুধ চক্রের 7 জনকে গ্রেফতার। সন্দেহের তালিকায় কয়েক কর্মকর্তা। আবারও রাজধানীর জলজটের খবর। 2 দিনের টানা বৃষ্টিতে হাঁটু পানি রাজধানীর শিশু হাসপাতালের ভেতরে। এতে বিপাকে পড়েন হাসপাতালে আসা রোগী, স্বজন সবাই। অসুস্থ শিশুকে দেখে বের হয়ে আসতেই হাঁটু জলেই বিপাকে পড়েছেন এক মা। এ দৃশ্য নগরের শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের। এখানকার নোংরা পানি ও বৃষ্টির পানি একাকার হয়ে রয়েছে গত 2 দিন যাবৎ। বেশ কয়েক বছর ধরে সামান্য বৃষ্টি হলেই প্রধান সড়কের পানি ও হাসপাতালের সোয়ারেজের ময়লা পানি এক হয়ে সৃষ্টি হচ্ছে এমন জলাবদ্ধতা। নিদারুণ দুর্ভোগ তাই পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে। বারে বারে ওষুধ আনতে যাই, বাইরে যাইতে হইতেছে, তারপরে গাড়ি নিয়ে রোগী ঢুকতে সমস্যা হইতেছে। বৃষ্টির নামলে পানি হয়ে যায়, এক জায়গায় কাছে হয়ে যায়।
জলাবদ্ধতার কারণে সৃষ্ট এই দুর্ভোগ সমাধানে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। রাস্তার দিকে ওই পারে পানি যাইতে পারতেছে না, যাই বৃষ্টি হচ্ছে পানি যাচ্ছে অল্প আর পানিটা ওভার হয়ে যাচ্ছে। এই জায়গায় যে একটা ড্রেন আছে, ড্রেনের ভিতরে পানি নামতে পারতেছে না, না নামার কারণে এই জায়গায় পানি জমতেছে। অভিযোগ রয়েছে হাসপাতালের বাইরে ফুটপাতের দোকানগুলো থেকে ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি উপচে ভরে যাচ্ছে হাসপাতাল প্রাঙ্গণ। রাস্তা থেকে এই জায়গাটা মনে হচ্ছে ঢালু, আমাদের এখানে একটা ড্রেনের মতো আছে যেটা একটুতেই ব্লক হয়ে যায়। শিশু হসপিটালে যত ময়লা আবর্জনা সবই ড্রেন দিয়ে চলাচল করে, এই পানি হলেই এই ড্রেনের সাথে এই পানির সাথে সংযোগ হয়ে যায়। দোকানপাট আছে, ময়লা আবর্জনা ফেলাই তাতে ড্রেন বন্ধ হয়ে যায়। ড্রেনটা নিচু এলাকা, ড্রেনটার পানিটা সম্পূর্ণ ময়লা পানি এসে হাসপাতালে জমা হচ্ছে। নিজেদের কোনো উদ্যোগ না থাকলেও জলাবদ্ধতার এই সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকিয়ে আছে সিটি কর্পোরেশনের দিকে। শিশু হাসপাতালের ভেতরে জলাবদ্ধতা এটি দীর্ঘদিনের, গেল কয়েক বছরে বেশ কয়েকজন পরিচালক পরিবর্তন হলেও সমস্যার সমাধানে কোনো উদ্যোগ দেখা যায়নি এই হাসপাতালে। বর্তমান পরিচালক যিনি রয়েছেন এই সমস্যার সমাধান তার কাছে গেলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি অসুস্থতার অজুহাতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি লেকের সৌন্দর্য দেখেছেন অনেকেই, কিন্তু লেকের এমন অচেনা রূপ এর আগে কেউ দেখেনি। ঝড়ে ভেঙে পড়েছে গাছ, 2 দিনের টানা বর্ষণে লেকের পানিতে প্লাবিত হয়েছে আশপাশ। বর্ষা মৌসুমে বৃষ্টিস্নাত ধানমন্ডি লেকের চিরচেনা সৌন্দর্যের বদলে এ এক অচেনা রূপ, প্লাবিত, বিধ্বস্ত। গত কয়েকদিনের টানা বর্ষণে লেকের পানি দুকুল ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে আশপাশের পুরো এলাকা। লেকের সৌন্দর্য পিপাসুরা বলছেন প্রিয় লেকের এমন রূপ আগে কখনো দেখেননি তারা। আমি লেকের অবস্থা এর আগে আমি এরকম কখনো দেখিনি। আসলে দ্বীপের মতো হয়ে গেছে, যেমন আপনার ধরেন এতই পানি উঠছে যে আপনার এখানে ছোট ছোট মাছও পর্যন্ত লেকে, যেখানে আমরা হাঁটা চলা করি ওখান দিয়েও মাছ যাওয়া আসা করতেছে। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দুষলেন তারা। গত 2 দিন যাবত এখানে পুরো প্লাবিত হয়ে গেছে লেক, মানে পানি সরতে পারতেছে না, সুয়ারেজ সিস্টেম, তারপর ড্রেনেজ সিস্টেম সব আটকে গেছে। আমরা যারা এক্সারসাইজ করতে আসি রেগুলার, তারা তাদের সব কাজকর্ম বন্ধ, খেলাধুলা এখানে করে ছেলেপেলেরাও বন্ধ। সরকারি যারা আছে কর্মকর্তা তাদের এই জিনিসটা দেখা উচিত। শিগগিরই নগরীর মনোমুগ্ধকর লেকটি ফিরে পাবে তার আপন রূপ, এমন প্রত্যাশা নগরবাসীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নমুনা সংগ্রহে অনিয়মের অভিযোগে ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখার করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে মঙ্গলবার সকালে চাঁসারায় হাসপাতালটিতে অনুসন্ধানে যায় জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি দল। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় 2 কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন। বেশি টাকার বিনিময়ে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের পর সরকারি বুথের মাধ্যমে তা পরীক্ষার অভিযোগ ওঠে ল্যাব এইডের এই শাখার কয়েক কর্মীর বিরুদ্ধে। তবে কর্তৃপক্ষকে না জানিয়েই 2 কর্মী নিয়ম বহির্ভূতভাবে নমুনা সংগ্রহ করেছিল বলে দাবি করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক। পেশেন্টের রিকোয়েস্টেই ওইখানে স্যাম্পলটা নেওয়া হয়েছে। এটা আসলে ল্যাবে আমরা কর্তৃপক্ষ জানতাম না, সিভিল সার্জন স্যার বলে গেছে, এটা চেক করে দিতে সাথে সাথে আমরা বরখাস্ত করে দিয়েছি। আমরা সরজমিনে তদন্ত করে দেখলাম যে আসলে অভিযোগ সত্য। ল্যাবের কর্তৃপক্ষ অস্বীকার করছে যে আমরা ওদেরকে এরকম কোনো নির্দেশনা দেই নাই। ল্যাব এদের ইয়েটা হচ্ছে যে করোনা স্যাম্পল কালেকশন করতে পারবে না। রংপুর নগরী সহ বিভিন্ন এলাকার ফার্মেসি ও গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত রংপুর সিভিল সার্জন অফিসের এক পিয়ন সহ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন কর্তা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রতন সরকারের রিপোর্ট। রংপুর নগরীর দেওয়ানটুলিতে অভিযান চালিয়ে প্রথমে আব্দুর রহমান নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে সোমবার দুপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার ও তাকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল অভিযানে নেমে এখন পর্যন্ত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রংপুর সিভিল সার্জন অফিসের পিয়ন সাহেব জামানও রয়েছেন। অসাধু ব্যক্তি রয়েছে, দালাল রয়েছে, সাথে সাথে অনেক হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকের লোকও এর সাথে জড়িত আছে। তদন্তের মাধ্যমে বের করে এনে আমরা আইনানুগ ব্যবস্থা তাদেরকে গ্রহণ করব। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা জানান, চক্রের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলায় তাদের সম্পৃক্ত করা হবে। এখানে অনেক বড় চক্র জড়িত। আমরা এই চক্রের অনেকের নাম পেয়েছি, বড় বড় লোকের নাম পেয়েছি। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব
এবং এই ধরনের অভিযান আমাদের এখন থেকে অব্যাহত থাকবে। স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে পুলিশের অভিযানকে সাধারণ মানুষের সঙ্গে স্বাগত জানিয়েছেন গ্রেফতার হওয়াদের স্বজনেরাও। সরকারি সম্পদ এদেরকে ধ্বংস করছে, আমিও চাই এদের বিরুদ্ধে কঠোর সরকার আইন প্রয়োগ করুক। এই যে অভিযানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে অবশ্যই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। সরকারি মেডিকেল ও কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ বের করে ডিসপেন্সারিগুলোতে সরবরাহকারী চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন প্রবাসের সময়। অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া বোঝার ভুল ও অজ্ঞতার কারণে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সুযোগ পেয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল হচ্ছে অনেক প্রবাসীর। এতে ফ্লাইট পরিচালনা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের জন্য। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। মার্চ থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে। আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি যারা ছুটিতে এসে আটকা পড়েছেন চলতি মাসেই তাদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করে দেশটি। পুনঃপ্রবেশের জন্য তাদের নাগরিকত্ব ও পরিচয় প্রদানকারী কর্তৃপক্ষের নির্ধারিত লিঙ্কে অনলাইনে আবেদনের পর যারা অনুমোদন পাচ্ছেন শুধু তারাই যেতে পারবেন। যেখানে বোর্ডিং পাস দেয় ওইখান থেকে আমাদেরকে বোর্ডিং পাস দিচ্ছে না, বলছে যে অনলাইন হয় না অ্যাপ্রুভাল পেপারটা। সব কিছু ঠিক আছে আমাদের এখানে সিস্টেমে ওইখানে ইমেল আসে না, তার এই জন্য আমরা যাইতে পারি না। করোনার কারণে যাত্রী কম নেওয়ার বাধ্যবাধকতার সঙ্গে কোভিড পজিটিভ হলেও অনেকে যাত্রা বাতিল হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বোর্ডিং ওকে না হওয়া, যাতে ফ্লাইট পরিচালনা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের। বোর্ডিং এর সময়ে ইউএই থেকে অ্যাপ্রুভাল আসে অনলাইনে, সেই অ্যাপ্রুভাল না হলে বোর্ডিং কার্ড দেওয়া যায়। যাত্রীদের অজ্ঞতার কারণে অনেকের যাত্রা বাতিল হচ্ছে জানিয়ে সচেতনতার সৃষ্টির আহ্বান বিমানবন্দর কর্তৃপক্ষের। অনেকের পাসপোর্ট হয়তো এক্সপায়ার করার পরে নতুন পাসপোর্ট তৈরি করছে, তারা পাসপোর্ট নম্বর না মেলার কারণে কিছু কিছু সমস্যা হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দিলে অবশ্যই এটা একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আকাশপথে ফিরেন প্রায় 7 লাখ যাত্রী। এর মধ্যে ইউরোপ আমেরিকা প্রবাসীরা ফেরার সুযোগ পেলেও বাংলাদেশে যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখায় বিপদে পড়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ। এসএমএসে আবেদনের সুযোগ না থাকায় প্রান্তিক শিক্ষার্থীদের ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে ভর্তির বাড়তি ফিয়ের বোঝা দুশ্চিন্তা বাড়াচ্ছে। মৌসুম ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রথম সারির একটি স্কুল থেকে এবার এসএসসি পাশ করেছে রাফি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশের 1.5 মাসেরও বেশি সময় পার হলেও এখনও কলেজে ভর্তি হওয়া হয়নি তার। তবে আগামী 9 আগস্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে রাফির মতো প্রায় 17 লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। কিন্তু এবার ভর্তি কার্যক্রমে কিছু পরিবর্তন সহ রেজিস্ট্রেশন ফি বাড়ানোয় আবারও দুশ্চিন্তায় রাফি সহ অনেক শিক্ষার্থী। এবার ফার্স্ট টাইম যেহেতু আমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়াটা চালু হচ্ছে, তাই আসলে সবাই একটু টেনশনের মধ্যে আছে। অনলাইন একটা নতুন প্রযুক্তি, সেটার সাথে খাপ খাওয়াতে একটু টাইম লাগবে। ভর্তির সবকিছু যদি বাড়াই দেয় আমাদের মধ্যবিত্তের জন্য তো অনেক সমস্যা। এটা শিক্ষাবিদরা বলছেন, প্রান্তিক পর্যায়ের যেসব শিক্ষার্থীর স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ বা সামর্থ্য নেই তাদেরকে পড়তে হতে পারে ভোগান্তিতে। এখন যেহেতু অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যায়, সশরীরে কোনো জায়গায় যেতে হয় না, আমরা নির্ভয়ে পাশ করার পরপরই এই আয়োজন করতে পারতাম। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, নানাদিক বিবেচনায় নিয়েই এবারের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম এসএমএস এর মাধ্যমে না করে অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর রেজিস্ট্রেশন ফিও বাড়ানো হয়েছে যৎসামান্য। এসএমএস যে কোনো শিক্ষার্থীর নামে যে কোনো লোক করে দিতে পারে। গত কয়েক বছরে এই ফেক আবেদন এর অধিকাংশই হচ্ছে এসএমএস ভিত্তিক। এই প্রতারণার জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্যই এসএমএস এর জায়গাটা বন্ধ করে দিয়েছি। গত কয়েক বছরের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এবছর একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আগামী 9 আগস্ট থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণীর ক্লাস কবে থেকে শুরু হবে সে অনিশ্চয়তা এখনো কাটেনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরেকবার, বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদকের, প্রয়োজনীয় নথি সংগ্রহ। করোনার রিপোর্ট জালিয়াতির পরও সিলগালা না করেই চলছে শাহাবুদ্দিন মেডিকেল, মিলেছে মালিকের ছেলের সম্পৃক্ততার প্রমাণ। এখনও শাহেদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি পুলিশের।
দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 1 আগস্ট ঈদুল আজহা। টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত রাজধানীর অলিগলি সড়ক, সারা দেশে বন্যায় প্লাবিত 25 জেলা। দ্বিতীয় দফায় 25 জনের মৃত্যু। এবং পালিয়ে বিয়ে করতে না চাওয়ায় রাজধানীর দক্ষিণখানে প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল 17 বছরের আলোর। বিচার চেয়ে পরিবারের হাহাকার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।